আর এই যে এই ছেলেটা বলছে গানটা নিয়ে এসে ঘরে রেখেছি আবার ওই ঘরে ভাত ডাল একটা ঘন্ট আলু পটলের তরকারি চাটনি পাঁপড় পায়েস। এখন ঘড়িতে বাজে ঠিক 5:30 আর আমরা দাঁড়িয়ে আছি সারদা মায়ের বাড়ির সামনে। কেন দাঁড়িয়ে আছি শোনো, সজলদের আসতে লেট হচ্ছে তো সূচনাকে আনতে গেছে, ওটার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমরা এখান থেকেই স্টার্ট করব আমাদের ভিডিও, তো সঙ্গে থাক। একসাথে সবাই মিলে বেরিয়ে যদি একটু ঝগড়া না হয় তাহলে তো মজাই হয় না। এইদিকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সজলের আসতে দেরি হচ্ছিল আর আমার বর তো খেপে একদম লাল হয়ে গেছে। তো আমরা অন্য জায়গা থেকে স্টার্ট করেছি। তো কোলাঘাটে থেকে মানে হাইওয়ে থেকে গাড়ি চালিয়ে যাওয়ার যে মজাটা, মানে ওটা কি বলবো, দারুণ। কাছাকাছি একটা ধাবাতে, কারণ অনেকটাই ভোরবেলা বেরিয়েছি তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এখানে সবাই ওরা খাওয়া দাওয়া করছে, আমি সকাল সকাল কিছু খাই না, ওই জন্য শুধু চাই খেয়েছি। আর এই জন্য মানুষের কি হয়েছে বলো, সকাল সকাল আপনি সকালে ওঠা যায়, তার জন্য সে চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে, তাই না বল সজল? কিছু বলবি? কিছু বলা নেই, আরো চিৎকার করবে বক্তব্য দাও। লেট হচ্ছে কেন? হ্যাঁ কিছু বলবে? আমি কিছু বলবে? চল 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 খাও কিছু খাওয়া যাচ্ছে, খাও। আরে কে নাও। মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। 2 মিনিট দাঁড়াতে হলো কারণ প্রচন্ড বৃষ্টি চলে এসছে। হ্যাঁ বৃষ্টি এখনো পড়ছে, ওটার জন্য 2 মিনিট দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা তো রেইনকোট নিয়ে আসি। মানুষরা বলছে বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো, বলো এই বৃষ্টির মধ্যে কেউ গাড়ি চালায়? তাই বল, চালায় না? বলছে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হেভি লাগে। বৃষ্টি কমে গেছে আর আবার আমরা স্টার্ট করেছি। এত ভালো লাগছে না, মানে কি বলবো তোমাদের, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তার মধ্যে তোমরা বুঝতেই পারছো, দেখো রাস্তাঘাটটা এত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে দারুণ। মানে যারা এই বৃষ্টির ওয়েদারে মানে গাড়ি চালায় তারাই জানে কি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ। পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই দোকানে আসো, ওই দোকানে সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমাদের বাইকটা রাখতে গেছে, ওর জন্য আমরা ওয়েট করছি। তারপরে আমরা এবার যাবো মন্দিরের দিকে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো আবার নাচছে সজল, না একটু ডান্স করবি? ওই দেখো ওই দেখো। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। এদিকে খুব সুন্দর জায়গাটা, বেশ কতটা ফাঁকা জায়গা। মন্দিরের ভেতর ঢুকতে না ঢুকতে সবাই ডাকছে আসো 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 আসো, এখানে ফ্রিতে জুতো রাখো, দিয়ে ডালা দেবে। তো আমরা পুজো হয়তো দেবো না, দেখা যাক সামনে গিয়ে তারপরে ডিসিশন নেওয়া হবে কি পুজোটা দেবো কি দেবো না। তো চলো সঙ্গে থাকো, মন্দিরের ভেতরে যাচ্ছি, তোমরাও দেবীর দল। এই মন্দিরটি সেন যুগ বল্লাল সেনের আমলে তৈরি হয়েছিল। ব্রহ্মপুরাণ হিসাবে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসাবে প্রকৃতিত্ব ছিল। পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষ যজ্ঞে ব্রাহ্মণ পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রাহ্ম হত্যার ফলস্বরূপ শরীর বিশিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংকৃষ্ট হয়। মহাদেব কোনো প্রকারে একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন না করতে পেরে উদ্যম নৃত্য করতে থাকেন। তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিবহন করতে থাকেন, কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশিষ্ট না হওয়ায় তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকটে উপস্থিত হলেন। তখন বিষ্ণু বললেন, সেখানে গমন করলে
জীব ক্ষণকালের মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয়। তোমায় সেই স্থানেই মহাত্ম বলবো। এই বলে বিষ্ণু বললেন, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত নামে মহাতীর্থ আছে, তাতে গুরুতীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠের গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেব একথা শুনে তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটি মধ্যবর্তী সরসিনীরে অবগাহন করলে দক্ষশির তার হাত থেকে মুক্ত হলো। ইতিহাসের দলিল ও প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বঙ্গদেশের হিন্দু যখন কালাপাহাড়ের ভয়ানক ধ্বংসলীলার সম্মুখীন, ঠিক তখন কালাপাহাড়ের মতো ভয়ানক হিন্দু বিদ্বেষী মূর্তি মন্দির নাশকের নাশকতা থেমে গিয়েছিল। এই মায়ের মন্দিরে এসে বর্তমান দেবীর উপাসক মহাশয়দিগের নিকট একখণ্ড পারসিক ভাষায় লিখিত দলিল রয়েছে, যেটা বাদশাহী পঞ্জ বলে খ্যাত। 1567 থেকে 1568 খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় উড়িষ্যা বিজয়ের পর বঙ্গদেশের তাম্রলিপ্তে প্রবেশ করেছেন। তিনি এই দেবীকে দর্শন করে শক্তিহীন হয়ে পড়েন এবং এই ঐতিহাসিক দলিল রচনা করেন। কিংবদন্তি মেশা কাহিনীর বিস্ময়কর লোমহর্ষক কালাপাহাড় সুলেমান করানির সেনাপতি ছিলেন। উড়িষ্যা অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে। তটে শিবির খাটিয়ে বর্গভীমার মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড়। মন্দিরের দেবীগৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড়। তারপর মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় তাঁবুর পাঠান সৈনিকরা স্তম্ভিত হন। তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান করানির সেনাপতি কালাপাহাড়। মূর্তিনাশক কালাপাহাড় জীবনে প্রথম একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসে ধ্বংস করতে পারেননি। সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। কালাপাহাড় সম্ভবত জালাল শাহের সময় 1260 এর দিকে বর্তমান ছিলেন। এই মন্দিরটির নাম হলো বর্গভীমা মন্দির। এই মন্দিরটি কিন্তু 51টি শক্তিপীঠের মধ্যে প্রথম শক্তিপীঠ। তো আজকে আমরা দেবী বর্গভীমা দর্শন করব। তো এখানে তো মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা, ভিডিও করা তোমার বারণ আছে। তো যতটা পারবো আমরা তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করানোর চেষ্টা করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আরও যা যা এখানে জানতে পারবো সেই সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। একটি পৌরাণিক কাহিনী আছে, আমরা ওই কাহিনীতে যাচ্ছি না। মন্দিরটা কি কেন এখানে আছে সেটা নিয়ে বলবো। এই মন্দিরটা হলো 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। যেরকম আমাদের কলকাতার কালীঘাট, কঙ্কালীতলা, তারাপীঠ, এরকম যেরকম শক্তিপীঠগুলো আছে দেবীর, যেখানে সতীর মানে দেবীর অংশগুলো পড়েছিল, সেখানটাই আমরা শক্তিপীঠ বলেছিলাম। তো সেরকম এই বর্গভীমা মন্দির হচ্ছে শক্তিপীঠের মধ্যে অন্যতম, যেখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই শক্তিপীঠের বিশেষত্ব হলো এখানে মা কালী রূপে বিরাজিত। মায়ের রূপ অপরূপ সৌন্দর্য এবং মাকে দেখলেই মনে ভক্তি জাগে। এখানে একটি কুণ্ডও আছে, যেখানে মায়ের কুণ্ড বলে বিখ্যাত। বলিস্থান, সাধনাস্থল, নাট মন্দির সব নিয়ে মন্দিরটি খুবই সুশোভিত। তোমরা আসতে চাইলেই আসতে পারো। আর এই মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো, এটা তো শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানকার এখন যে অবস্থায় রয়েছে মন্দিরটি, সেটি খুবই ভালোভাবে সাজানো, সুন্দরভাবে পার্কিং, সুন্দর করে সাজানো আছে। পার্কিংয়ের জায়গা, ডালা অর্কিড, আর মন্দিরের বাথরুম নিজে থেকে, মানে প্রতিটা জিনিস খুব ভালোভাবে সাজানো। দেবী বর্গভীমাকে অনেকে চণ্ডীতন্ত্রে কথিত ভীমা দেবী বলে মনে করেন। 51 পীঠের মধ্যে তমলুকের বর্গভীমাও একটি পীঠস্থান। দেবী কপালিনী, ভীমরূপা
ও ভৈরব সর্বানন্দ। এই দেবীর মূর্তি একটি প্রস্তরের সম্মুখভাগ খোদাই করে নির্মাণ করা হয়েছে। এই মূর্তির গঠন উগ্র তারা মূর্তির মতোই। প্রতিকৃতিটি কালো পাথরে খোদাই করা। এরকম খোদাই করা মূর্তি সচরাচর দেখা যায় না। এই দেবীর ধ্যান ও পূজাদি যোগিনী মন্ত্র ও নীল তন্ত্রানুসারে সম্পাদিত হয়। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল অভয়মঙ্গল কাব্যে এই দেবীর সম্পর্কে লিখেছেন। এবার আসছি পৌরাণিক কাহিনী। মহাভারতের যুগে নরপতি মহিষ্যরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন এক অলৌকিক কাহিনী, যে রোজ মরা মাছ কয়েক যোজন দূরে থেকে এনে বনের ভেতর এক মন্দিরে পুকুরে ডুবিয়ে মাছকে জ্যান্ত করে নেয়, তারপর নিয়ে যায় রাজবাটিতে। রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে ধীবরী সমভিব্যবহারে গিয়ে উপস্থিত হলেন। বনের ভেতরের সেই মন্দির এবং প্রস্তরময়ী দেবীকে স্বমহিমায় প্রতিষ্ঠা করলেন। বলে জানো তো, মা যেটা চাইবে সেটাই হবে, মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। দেখো আজকে কিন্তু আমরা ভেবেছিলাম এত প্রচণ্ড ভিড় এখানে যে আমরা কিন্তু ভাবিনি যে আমরা পুজো দিতে পারবো, ঠিক আছে, কিন্তু দেখো মায়ের ইচ্ছা, মানে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা মানে এখানে একটু ঘোরাঘুরি যখন করছিলাম তখন দেখি আস্তে আস্তে লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। আর আমাদের ইচ্ছা হলো যে না তাহলে আমরা একটু পুজোটা দিয়ে দিই, বুঝতে পারলে? তো মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হয় না এই জগৎ সংসার। এটা হলো মায়ের পূর্ণ ঘাট, বুঝতে পারলে? তো এখানে সবার সাথে কথা বলে যেটা জানলাম যে এখানে কিন্তু মা খুব জাগ্রত, তো তোমরা আসতে পারো। এই যে দেখো আমার হাজবেন্ড সিঁদুর পরিয়েছে, আমার কিন্তু অলরেডি বিয়ে 5.5 বছর হতে যাচ্ছে, ঠিক আছে। অনেকেই ভাবছে যে আমরা হয়তো ঘর থেকে চলে এসে এখানে বিয়ে করছি, কিন্তু সেটা না। তো এখানে আমি দেখলাম সবাই কিন্তু ওই তোমার যে সিঁদুর দিয়ে তো নিজের মানে ওয়াইফদের সিঁদুরটা পরাচ্ছে। তো তখন আমি আমার হাজবেন্ডকে বললাম তাহলে আমাকে একটু পরিয়ে দাও। তো দেখো ও এতটা মানে ভালোবেসে আমাকে সিঁদুর পরিয়েছে। বসে মানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, তো তোমরা চাইলে এখানে 110 টাকা করে তোমার কুপন কিনে তোমরা কিন্তু প্রসাদও খেতে পারো, এমনকি মানে প্রসাদে কিন্তু মাছও দেন। আর এখানে দেবী তো মানে ভীষণ জাগ্রত শুনেছি, তো আমিও আমার মনে মনস্কামনা মাকে জানিয়েছি, দেখি মা পূর্ণ করে নাকি। তো তোমরাও কিন্তু এসে এই মন্দির দর্শন করতে পারো। গর্ভগৃহের মন্দির তো আমাদের দর্শন হয়ে গেল, ওখানে খুবই ভালোভাবে আমরা পুজোও দিলাম। আর ওখানে কিছু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। তো আমি প্রথমেই এসেছি এখানে গর্ভগৃহ মন্দিরে, আর যাচ্ছি এখন দ্বিতীয় তারাপীঠ মন্দিরে।
এখান থেকে বর্গভীমা মন্দির থেকে 27 কিলোমিটার দূরত্বে হলো দ্বিতীয় তারাপীঠ। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, আমরা যাই দেখা যাক। ওই মন্দিরটা আমাদের আমরা বেরোই না তখনই প্রকৃতি যেন নিজের রঙে সেজে ওঠে। মানে এত সুন্দর, প্রথমে তো একটু একটু বৃষ্টি পড়ছিল, আমাদেরকে আমরা আগেই দেখিয়েছি। তো এখন এত সুন্দরভাবে মানে প্রকৃতি সেজে উঠেছে, চলো তোমাদেরকে দেখাই যে কি বলবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই, তোমরা একটু অসাধারণ, বলা মানে কি বলবো ভাই, মানে দারুণ দারুণ ওয়েদার, দারুণ ওয়েদারটা হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকেই আমরা খবর পেলাম, কালকেই আমরা জানতে পারলাম যে আজকে একটু বৃষ্টি হবে, তো একটু চিন্তায় ছিলাম, কিন্তু বৃষ্টিটাও খুব উপভোগ করলাম আমরা। আর হালকা একটু রোদ্দুর উঠেছে, কিন্তু দারুণ লাগছে, তোমরা বুঝতেই পারছো, দারুণ লাগছে, অসাধারণ। মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। আর আশা করছি দ্বিতীয় তারাপীঠ যে মন্দিরে আমরা যাচ্ছি সেই মন্দিরটা দারুণ। কিছু বলবে না তো, বলে ভিডিও করছি। আমরা চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। আর আমরা যে টাইমে এখানে এসেছি সেই সময় তোমার মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা 1:30টায় পৌঁছেছি, 1টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। আর তোমার 1টা থেকে নর্মালি 3টে পর্যন্ত বন্ধ থাকে, কিন্তু যেহেতু এত প্রচণ্ড গরম তার জন্য 4টের সময় মন্দির ওপেন হচ্ছে। তো আমরা এই যে জায়গাটা দেখছো তোমরা, এটা যারা দর্শনার্থী আছে তাদের বসার বিশ্রামের জায়গা। দেখো খুব ভালো ব্যবস্থা আছে, এখানকার মানুষজন ভীষণ ভালো। তো এই কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলবে, তো আমরা যাব মায়ের দর্শন করতে। তো সঙ্গে থাকো, তোমাদেরকেই দেখাবো মন্দিরটা। আপনি কতদিন আগে এসেছিলেন তাও? আমরা 20 সালে এসেছি। ও 2020-তে এসেছিলেন? হ্যাঁ, লকডাউনের সময়। ও বাবা, অনেক দিন আগে। হ্যাঁ, 20 জানুয়ারিতে এইটা মানে মনে হয় উদ্বোধন হয়েছে। না, 3-4 মাস পরে আমরা এসেছিলাম উদ্বোধন। আচ্ছা, মানে এসে পুজো টুজো দিয়ে আমার খুব ভালো। আপনারা ভোগ খেয়েছেন এখানে? প্রথমবারও খেয়েছিলাম। আচ্ছা। এখানে 51 টাকা টিকিট নিয়েছে। মন্দিরের গেট খুলে গেছে, 4টে বাজে, মন্দিরের গেট খুলে গেছে। চলো আমরা এখানে মায়ের মূর্তি দর্শন করে তারপরেই আমরা বাড়ির জন্য রওনা হব। তাড়াতাড়ি ওঠো, আমিও যাব, তাড়াতাড়ি আসো।
তারা মায়ের মানে মুখের দিকে তাকালে না চোখটা সরানো যাচ্ছে না, মানে মা এতটাই করুণাময়ী, মানে কি বলবো, পুরো তারাপীঠের মা মানে তারাপীঠে যেমনি মা তারার মূর্তি, সেম মূর্তি এখানেও আছে। আর আমরা এখানে পুজো দিইনি তোমার, কিন্তু প্রসাদ আমরা খেয়েছি, কারণ একজন কাকিমার সাথে আমাদের আলাপ হয়েছিল, তোমরা তো শুনলেই কাকিমার কথা। ওই কাকিমাই আমাদের মানে প্রসাদ দিলেন, তো আমরা প্রসাদ খেয়েছি আর খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করেছি। ঠাকুর মশাইয়ের সাথে আকাশটা দেখো, আকাশটা নিয়ে তোলো। কি গো, চান জল নিয়ে যাও। হলো ওই যে তোমাদের যে মন্দিরটা দেখালাম দ্বিতীয় তারাপীঠ, তার ঠিক পেছন দিকে এইটা হলো বামদেবের মন্দির। তো মায়ের কাছে আসবো আর বামদেবের মন্দিরে আসবো না, সেটা তো হয় না, তার জন্য আমরা চলে এসেছি বামদেবের মন্দির। এটা আমরা বাইরে থেকেই দর্শন করবো, তো চলো আমার সাথে থাকো, তোমাদেরও দর্শন করো। এতটাই উঁচুতে বানানো হয়েছে যে চারদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে যত দূর পর্যন্ত নজর যাচ্ছে প্রত্যেকটা মানে অতটা জায়গাতেই কিন্তু চাষবাস হচ্ছে। আর এখানে কিন্তু যত দিন যাচ্ছে আরো উন্নত হচ্ছে। এখানে দোকানপাট দেখো, দোকানপাটও আরো অনেক বানানো চলছে। তো তোমরা যদি পারো, সময় পাও, তাহলে কিন্তু এই মন্দিরে তোমরা আসতে পারো। আমাদের খুবই ভালো লাগলো, মানে মন্দিরের মায়ের দিকে তাকালে না নজর যেন সরছে না, মানে এত মায়াবী মানে মুখ মায়ের। আমাদের খুব ভালো লেগেছে, চেষ্টা করবো যদি আবার আসতে পারি। আর এখানে ঠাকুরমশাইয়ের সাথেও কথা বললাম, ঠাকুরমশাইয়েরও কথাবার্তা খুবই ভালো। তো চলো আজকে এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। তো তোমরা আমার ভিডিওটা যারা দেখছো, তারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের মন্দিরটা কেমন লাগছে। নতুনত্ব ভিডিও আমরা আরও আনতে পারবো, তোমরা যদি লাইক কমেন্ট করো, আমাদেরও ভালো লাগে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।